আসসালামু আলাইকুম। ইউনিক স্কুলের আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বইয়ের প্রথম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে ব্যবসায় পরিচিতি। চলো শুরু করি। এই অধ্যায়ের আলোচ্য বিষয় হলো ব্যবসায়ের ধারণা, ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ, ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ, ব্যবসায় পরিবেশ ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমত আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ের ধারণা। ব্যবসায় জিনিসটা কি? ব্যবসা হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বা মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টিকে আমরা ব্যবসা বলতে পারি। ব্যবসার কিছু বৈশিষ্ট্য রয়েছে, অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলো থাকলে তাকে ব্যবসায় বলা যায়। যেমন প্রথমত আমরা বলতে পারি মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। কি থাকতে হবে? মুনাফা অর্জনের উদ্দেশ্য। মুনাফা অর্জনের উদ্দেশ্য। দ্বিতীয়ত বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড হতে হবে। বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড হতে হবে। তাহলে ব্যবসা হতে হলে এই বৈশিষ্ট্যগুলো লাগবে। প্রথমত আমাদের লাগবে মুনাফা অর্জনের উদ্দেশ্য পরিচালিত হতে হবে এবং বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড হতে হবে। তার কর্মকাণ্ডগুলো অবশ্যই কি হতে হবে? বৈধ হতে হবে এবং অর্থনৈতিক হতে হবে। মুনাফা অর্জন, এই মুনাফা অর্জনটা হচ্ছে ব্যবসার প্রধান উদ্দেশ্য। তাহলে ব্যবসার প্রধান উদ্দেশ্য কি? ব্যবসার প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসার প্রধান উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ। ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশকে তিন যুগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে প্রাচীন যুগ, অপরটা মধ্যযুগ, এর পরবর্তী রয়েছে আধুনিক যুগ। এই তিনটা যুগে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশকে বিভক্ত করা হয়েছে। এই চারটা থেকে আমরা দুইটা অথবা একটা এমসিকিউ মাস্ট পাবো এই চারটা থেকে। অর্থাৎ প্রাচীন যুগে কোন কাজগুলো সংগঠিত হতো, মধ্যযুগে কোন কাজগুলো সংগঠিত হয়েছিল এবং আধুনিক যুগে কোন কাজগুলো সংগঠিত হচ্ছে, এই কাজগুলো আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ কোন যুগে কোন কাজগুলো করা হয়েছে। যেমন প্রাচীন যুগে হতো পশু শিকার, মৎস্য শিকার, ফলমূল আহরণ, কৃষিকার্য, দ্রব্য বিনিময়। এগুলো হচ্ছে প্রাচীন যুগে সংগঠিত হতো। এখন তোমার এমসিকিউ আসতে পারে কিরকম, কৃষিকার্য ব্যবসায়ের কোন যুগে? এখানে আধুনিক যুগ থাকতে পারে, মধ্যযুগ থাকতে পারে, প্রাচীন যুগ থাকতে পারে। তখন তুমি এগুলো ভালোভাবে মাথায় রাখলে তুমি সঠিক উত্তর দাগাতে পারবা। যেমন বলতে পারে কাগজি মুদ্রার প্রচলন হয় ব্যবসায়ের কোন যুগে? তখন তোমাকে সঠিক উত্তরটা দাগানোর জন্য এগুলো মুখস্থ রাখতে হবে। অর্থাৎ কাগজি মুদ্রার প্রচলন হয় মধ্যযুগে। মধ্যযুগে বিনিময়ের মাধ্যম হিসাবে দুষ্প্রাপ্য, শামুক, ঝিনুক, কড়ি ও পাথরের ব্যবহার হয়। বিনিময়ের মাধ্যম হিসাবে স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য ধাতব মুদ্রার প্রচলন হয়। কাগজি মুদ্রার প্রচলন হয়। বাজার ও শহর সৃষ্টি হয়। ব্যবসা সংগঠনের উদ্ভব হয়। আধুনিক যুগে শিল্প বিপ্লব হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন হয়। বিভিন্ন শিল্প কারখানার বিকাশ হয়। বৃহদায়তন উৎপাদন ও বণ্টন ব্যবস্থা প্রচলন হয়। ব্যাংকিং ও বীমা ব্যবস্থার সম্প্রসারণ হয়। এটিএম কার্ড প্রচলন হয়। মোবাইল ব্যাংকিং প্রচলন হয়। আমরা প্রাচীন যুগে কি হয়েছিল, মধ্যযুগে কি সংগঠিত হয়েছিল এবং আধুনিক যুগে কি সংগঠিত হয়েছিল এগুলো আমরা মনে রাখবো। এখান থেকে এমসিকিউ অবশ্যই পাবা। এই চারটা থেকে একটা অথবা দুইটা এমসিকিউ অবশ্যই আসবে। এখন আমরা দেখব ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ। ব্যবসায়ের আওতা ও প্রকারভেদকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? তিন ভাগে। কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। একটা হচ্ছে শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা। শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। শিল্পটা কি? শিল্প হচ্ছে প্রাকৃতিক সম্পদ আহরণ করে আহরণকৃত সম্পদগুলা রূপজাতকরণ অর্থাৎ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে
পরিণত করাই হচ্ছে শিল্প। তাহলে প্রাকৃতিক সম্পদগুলো আমরা আহরণ করে শিল্প প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে রূপজাত বা প্রক্রিয়াজাত করার মাধ্যমে রূপের পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করাকে আমরা শিল্প বলতে পারি। বাণিজ্য কি? বাণিজ্য হচ্ছে শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তার নিকট পৌঁছানোর মাঝখানে যত ধরনের কার্যাবলী সংঘটিত হয় তাকে আমরা বাণিজ্য বলতে পারি। তাহলে বাণিজ্যটা কি? শিল্পে উৎপাদিত পণ্য একজন প্রকৃত ভোক্তার নিকট পৌঁছানোর মাঝখানে যত ধরনের কার্যাবলী সংঘটিত হয় তাকে আমরা বাণিজ্য বলতে পারি। যেমন এখানে গুদামজাতকরণ, মুরগিকরণ, প্যাকেজিং আর পরিবহন ইত্যাদি কাজগুলো হয়ে থাকে। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবাটা কি? যেমন ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা অর্থের বিনিময়ে যে সেবা প্রদান করে তাকে আমরা প্রত্যক্ষ সেবা বলতে পারি। আশা করি তোমরা শিল্প কি, বাণিজ্য কি এবং প্রত্যক্ষ সেবা কি বুঝতে পেরেছো। এখন আমরা এগুলা বিস্তারিত আলোচনা করব। শিল্প, শিল্পকে উৎপাদনের বাহন হিসাবে বিবেচনা করা হয়। তাহলে উৎপাদনের বাহন কি? শিল্প। এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিল্পকে কি বলা হয়? শিল্পকে উৎপাদনের বাহন বলা হয়। অর্থাৎ উৎপাদনের বাহন বলা হয় কাকে? শিল্পকে। বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলা হয়। এটা মুখস্থ রাখতে হবে, এটা জ্ঞানমূলক প্রশ্ন আসে। শিল্প কাকে বলে? শিল্প কাকে বলে আসলে আমরা এটা লিখব। শিল্পকে প্রধানত 5 ভাগে ভাগ করা হয়েছে। শিল্পকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। এমসিকিউ তো আসতে পারে। শিল্পকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। একটা হচ্ছে প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প। তো প্রজনন শিল্প কি? প্রজনন শিল্পে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। যেমন নার্সারি, হ্যাচারি, এগুলো হচ্ছে প্রজনন শিল্পের উদাহরণ। অর্থাৎ উৎপাদিত সামগ্রী দিয়ে পুনরায় কি করা যায়? উৎপাদন করা যায়। যেমন নার্সারিতে ফুলের গাছ থেকে আমরা কেটে কেটে কি করতে পারি? আরেকটা নতুন চারা করতে পারি। হ্যাচারিতে মাছ চাষ করা হয়, মাছে অনেকগুলো পোনা দেয়, অর্থাৎ উৎপাদিত সামগ্রী দিয়ে পুনরায় উৎপাদন করা যায়। এগুলো হচ্ছে প্রজনন শিল্প। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্প কি? শিল্পের মাধ্যমে ভূগর্ত, পানি, বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা। যেমন খনিজ শিল্প, অর্থাৎ মাটির নিচে যে খনিজ সম্পদগুলো রয়েছে এগুলো উত্তোলন করে নিয়ে আসা হচ্ছে নিষ্কাশন শিল্পের কাজ। যেমন হচ্ছে সাগর থেকে বালি উত্তোলন, মাটির নিচ থেকে কয়লা উত্তোলন, এগুলো হচ্ছে নিষ্কাশন শিল্পের উদাহরণ। এর পরবর্তী রয়েছে নির্মাণ শিল্প। যেমন রাস্তাঘাট, সেতু, কালভার্ট ইত্যাদি নির্মাণ করা হচ্ছে নির্মাণ শিল্পের কাজ। উৎপাদন শিল্প, শিল্পের শ্রম ও যন্ত্র ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়। যেমন বস্ত্র শিল্প। এগুলো হচ্ছে উৎপাদন। অর্থাৎ আমরা কি প্রাকৃতিক সম্পদ আহরণ করে ওই সম্পদগুলা প্রক্রিয়াজাত করা অথবা বিভিন্ন রূপজাত করে আমরা রূপের পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী পণ্য পরিণত করাই হচ্ছে উৎপাদন। এর পরবর্তী আমাদের রয়েছে সেবা। সেবাটা কি? সেবা শিল্প হচ্ছে বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করে। যেমন বিদ্যুৎ, গ্যাস উৎপাদন, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা ইত্যাদি হচ্ছে সেবা শিল্পের অন্তর্গত। বিদ্যুৎ এক ধরনের সেবা, গ্যাস উৎপাদন এক ধরনের সেবা, ব্যাংকিং ও স্বাস্থ্য এগুলো হচ্ছে সেবা শিল্পের অন্তর্গত। তাহলে শিল্প হচ্ছে প্রধানত 5টি। একটা হচ্ছে প্রজনন শিল্প, একটা হচ্ছে নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প এবং সেবা শিল্প। আশা করি তোমরা শিল্পের প্রকারভেদগুলো ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। এর পরবর্তী আমরা দেখব বাণিজ্য। বাণিজ্যকে ব্যবসায়ের পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয়। বাণিজ্যকে ব্যবসায়ের পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করা হয়।
ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত কাঁচামাল উৎপাদকের নিকট পৌঁছানো কিংবা শিল্পে উৎপাদিত পণ্য বা সেবা সামগ্রী ভোক্তার নিকট পৌঁছানোর সকল কার্যবলীকে বাণিজ্য বলা হয়। অর্থাৎ উৎপাদনের জন্য প্রাকৃতিক সম্পদ আহরণ করে শিল্প প্রতিষ্ঠানে পাঠানো এবং শিল্পে উৎপাদিত পণ্য প্রকৃত ভোক্তার নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত যত ধরনের এখানে কর্মকাণ্ড সংগঠিত হয় সব কর্মকাণ্ডকে আমরা বাণিজ্য বলতে পারি। বাণিজ্যকে আধুনিককালে ব্যবসায় বা বিজনেস বলে অভিহিত করা হয়। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ বা জ্ঞানমূলক প্রশ্ন। বাণিজ্যকে আধুনিককালে কি বলা হয়? ব্যবসা বা বিজনেস বলে অভিহিত করা হয়। বাণিজ্যের বিভিন্ন উপাদানের কাজ। পণ্য বিনিময় কোন ধরনের বাধা দূর করে? সত্যগত বাধা দূর করে। পণ্য বিনিময় মানে কি? পণ্য ক্রয় বিক্রয়। পণ্য বিনিময় মানে কি? পণ্য ক্রয় বিক্রয়। যখন আমরা পণ্য ক্রয় বিক্রয় করি তখন একজন, যেমন আমার একটা দোকান আছে, আমি কিছু পণ্য ক্রয় করে দিয়েছি, তাহলে আরেকজন বিক্রি করছে না, তখন আমাদের সত্যগত একটা পরিবর্তন হয়েছে না? আমার মালামাল ছিল, আমি ওকে দিয়ে দিয়েছি, আমার মালিকানা থেকে এখন ওর মালিকানা হয়ে গেছে না? তখন আমাদের কি হয়েছে? সত্যগত একটা যা মালিকানা বা সত্যগত পরিবর্তন হয়েছে। এর পরবর্তী দেখতে পাচ্ছি আমরা পরিবহন কোন ধরনের বাধা দূর করে? স্থানগত। অবশ্যই পরিবহন স্থানগত বাধা দূর করে, এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায় আমরা পরিবহনের মাধ্যমে। গুদামজাতকরণ হচ্ছে সময়গত বাধা দূর করে। গুদামজাতকরণটা কি? গুদামজাতকরণ হচ্ছে বড় বড় ব্যবসায়ীরা, ডিলাররা কি করে? সারা বছরের জন্য পণ্য এনে সংরক্ষণ করে রাখে একটা গুদামের মধ্যে, এটাকে বলা হয় গুদামজাতকরণ, অর্থাৎ যেটা সময়গত বাধা দূর করে থাকে। এর পরবর্তী রয়েছে ব্যাংকিং হচ্ছে অর্থগত বাধা দূর করে। তাহলে ব্যাংক অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ড করে থাকে, ব্যাংক হচ্ছে অর্থগত বাধা দূর করে। বীমা হচ্ছে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে থাকে, অর্থাৎ তুমি যদি একটা তোমার স্থায়ী সম্পদের জন্য বীমা করো তখন তোমাকে বীমা আর্থিক ক্ষতিপূরণের চুক্তি করে থাকে। তাহলে বীমা আমাদের কি করে? ঝুঁকিগত বাধা দূর করে। এর পরবর্তী রয়েছে বিজ্ঞাপনের মাধ্যমে আমরা প্রচার করে থাকি, যেমন আমাদের বিভিন্ন তথ্য দিয়ে থাকি, তাহলে বিজ্ঞাপন আমাদের তথ্যগত বাধা দূর করে থাকে, অর্থাৎ একটা পণ্য কি রকম হবে এটা আমরা বিজ্ঞাপনের মাধ্যমে জানাই দিই, যেটা আমরা একটা পণ্যের তথ্য দিয়ে থাকি, তাই বিজ্ঞাপন হচ্ছে আমাদের তথ্যগত বাধা দূর করে। খুবই গুরুত্বপূর্ণ চার্ট এটা এমসিকিউর জন্য। যেমন তোমরা বলতে পারে পণ্য বিনিময় কোন ধরনের বাধা দূর করে? সত্যগত বাধা দূর করে। পরিবহন কোন ধরনের বাধা দূর করে? স্থানগত। গুদামজাতকরণ কোন ধরনের বাধা দূর করে? সময়গত বাধা দূর করে। বীমা কোন ধরনের বাধা দূর করে? বীমা কোন ধরনের ঝুঁকিগত বাধা দূর করে। এর পরবর্তী রয়েছে বিজ্ঞাপন তথ্যগত বাধা দূর করে, ব্যাংকিং অর্থগত বাধা দূর করে। এভাবে তোমরা এই বিষয়গুলো মনে রাখবা। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি প্রত্যক্ষ সেবা। অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা বিভিন্ন রকম সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করে থাকেন। এই সকল সেবাকর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসেবে পরিচিত। প্রত্যক্ষ সেবাকে আধুনিক ব্যবসার একটি গুরুত্বপূর্ণ শাখা বলা হয়। তাহলে প্রত্যক্ষ সেবা আধুনিক ব্যবসার একটি গুরুত্বপূর্ণ শাখা। স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী প্রভৃতি পেশাজীবীরা আমাদের অর্থের বিনিময়ে যে সেবাটা দিয়ে থাকে, এক কথায় আমরা ওইটাকে প্রত্যক্ষ সেবা বলতে পারি। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি ব্যবসায় পরিবেশ। ব্যবসায় পরিবেশকে 6 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 6 ভাগে। প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ এবং প্রযুক্তিগত পরিবেশ, এই 6টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম আমাদের রয়েছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের উপাদান কি কি? জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ, নদ নদী ইত্যাদি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান।
এর পরবর্তী আমাদের রয়েছে অর্থনৈতিক পরিবেশের উপাদান। অর্থনৈতিক পরিবেশের উপাদানের মধ্যে রয়েছে সঞ্চয় ও বিনিয়োগ, মূলধন, অর্থ ও ব্যাংকিং ইত্যাদি হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপাদান। তোমরা প্রাকৃতিক পরিবেশের উপাদান কি, অর্থনৈতিক পরিবেশের উপাদান কি, এগুলো ভালোভাবে মুখস্থ করে রাখবা। এখান থেকে এমসিকিউতে প্রশ্ন আসে, অনেকবার আসছে বোর্ড পরীক্ষায়। এর পরবর্তী রয়েছে সামাজিক পরিবেশ। জাতি, ধর্মীয় বিশ্বাস, ভোক্তাদের মনোভাব, মানব সম্পদ, শিক্ষা ও সংস্কৃতি, ঐতিহ্য এগুলো হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। এর পরবর্তী আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশে রয়েছে সরকার, সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারি নীতিমালা, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি হচ্ছে রাজনৈতিক পরিবেশের উপাদান। এর পরবর্তী রয়েছে আইনগত পরিবেশ। আইনগত পরিবেশের মধ্যে রয়েছে বাণিজ্যিক আইন, শিল্প আইন, পরিবেশ সংরক্ষণ আইন, ভোক্তা আইন এগুলো হচ্ছে আইনগত পরিবেশের উপাদান। প্রযুক্তিগত পরিবেশের মধ্যে রয়েছে প্রযুক্তি শিক্ষা, কারিগরি দক্ষতা, উন্নত প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান, প্রযুক্তি আমদানির সুযোগ সুবিধা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তাহলে আমরা কোন পরিবেশের উপাদান কোনগুলো, এগুলো একটু ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করব। এখন আমরা বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ড বা পয়েন্ট পড়ব। যেমন ব্যবসায় বাণিজ্যে প্রসিদ্ধ স্থান হিসেবে বিশেষ করে মসলিন কাপড়ের জন্য হচ্ছে সোনারগাঁও বিখ্যাত। মসলিন কাপড়ের জন্য কোনটি বিখ্যাত? সোনারগাঁও বিখ্যাত। এর পরবর্তী দেখতে পাচ্ছি সমুদ্র বন্দর ও জাহাজ নির্মাণ শিল্পের জন্য চট্টগ্রাম বিখ্যাত। সমুদ্র বন্দর ও জাহাজ নির্মাণ শিল্পের জন্য চট্টগ্রাম বিখ্যাত। সোনারগাঁও এবং এর আশেপাশে তৈরি মসলিন রপ্তানি হতো ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে। তাহলে সোনারগাঁওয়ে আশেপাশে মসলিন রপ্তানি হতো কোথায়? ইউরোপ আফ্রিকায়। কোথায় রপ্তানি হতো? ইউরোপ ও আফ্রিকায়। খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে পর্তুগিজরা এসে বাণিজ্য করতে আরম্ভ করেন। তারা সপ্তগ্রামকে পোর্তো পিকিনিও বা ক্ষুদ্র বন্দর এবং চট্টগ্রামকে পোর্তো গ্রান্ডো বা বৃহৎ বন্দর নামে অভিহিত করা হয়। তাহলে পর্তুগিজরা পোর্তো পিকিনিও বা ক্ষুদ্র বন্দর বলে অভিহিত করেছেন সপ্তগ্রামকে, আর চট্টগ্রামকে বলতো পোর্তো গ্রান্ডো বা বৃহৎ বন্দর। এগুলো সবগুলো হচ্ছে কি পয়েন্ট, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, জ্ঞানমূলকে আসতে পারে, তোমার এমসিকিউতেও আসতে পারে। তারপর বাণিজ্য বন্দর হিসাবে পশ্চিমবঙ্গের সপ্তগ্রাম নামটিও বিখ্যাত ছিল। বাণিজ্য বন্দর হিসাবে পশ্চিমবঙ্গের সপ্তগ্রাম নামটিও বিখ্যাত ছিল। ভাগীরথী নদী ও সরস্বতী খালের মাধ্যমে বঙ্গোপসাগরের সাথে সপ্তগ্রামের বাণিজ্য চলত। তাহলে সপ্তগ্রামের বাণিজ্য চলত কিভাবে? ভাগীরথী নদী ও সরস্বতী খালের মাধ্যমে বঙ্গোপসাগরের। সমুদ্রপথে ব্যবসার জন্য আমাদের দেশে প্রসিদ্ধ ছিল সমুদ্রগামী জাহাজ ও দেশে নির্মিত হতো। চৈনিক পরিব্রাজক মাহুয়ান লিখেছেন যে এ দেশে জাহাজ নির্মাণ প্রণালীর শ্রেষ্ঠত্ব হৃদয়ঙ্গম করে মহামান্য রোমের সম্রাট আলেকজান্ডার ডক কারখানা ও জাহাজ পছন্দ না করে চট্টগ্রাম থেকে জাহাজ তৈরি করে নিতেন। তাহলে একজন প্রসিদ্ধ পরিব্রাজক মাহুয়ান লিখেছেন যে, অর্থাৎ এই দেশ বলতে আমাদের বাংলাদেশকে বোঝানো হয়েছে, এই দেশের জাহাজ নির্মাণ প্রণালীর শ্রেষ্ঠত্ব হৃদয়ঙ্গম করে মহামান্য রোমের সম্রাট, কিসের সম্রাট? রোমের সম্রাট আলেকজান্ডার ডক কারখানা ও জাহাজ পছন্দ না করে চট্টগ্রাম থেকে জাহাজ তৈরি করে নিতেন। অর্থাৎ এই চট্টগ্রামটা আমাদের পুরো বিশ্বের মধ্যে জাহাজ নির্মাণের জন্য বিখ্যাত ছিল। ইতিহাসবিদ ডব্লিউ হান্টারের মতে ওই সকল জাহাজ নির্মাণ কারখানা 1875 খ্রিস্টাব্দ পর্যন্ত নিজেদের প্রভাব অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছিল। কত সাল পর্যন্ত প্রভাব রাখতে পারছিল? 1875 সাল পর্যন্ত।